সুজিতা, 2026-এর বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। রাজ্যের পরিস্থিতি, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে কেন্দ্র করে ধর্নায় বসছেন, অন্যদিকে যে বিরোধী দল, সেই বিরোধী দল বিজেপি, তারা বলছেন যে এসআইআর যদি স্বচ্ছভাবে পুরোটা প্রক্রিয়া কমপ্লিট না হয় তাহলে নো এসআইআর নো ভোট। সিপিএমকে দেখা যাচ্ছে এই এসআইআর নিয়েই রাস্তায় বসে যেতে, তারাও ধর্ণা দিচ্ছে বা তারাও প্রতিবাদে নেমেছে। কারণ প্রায় 60 লক্ষের কাছাকাছি এখনও অ্যাডজুডিশনে আছে, তারা এখনও বিচার পদ্ধতির মধ্যে আছে এবং প্রচুর বৈধ ভোটারের নাম ডিলিটেড হয়ে গেছে। তাদের ভবিষ্যৎ কি, তাদের কি হবে, প্রচুর জটিলতা, মানে এই এসআইআর প্রক্রিয়া খুব জটিল জায়গায় এসে দাঁড়িয়ে আছে। ভোট একদম সামনে, জ্ঞানেশ কুমারের টিম আসছে কলকাতায়, তাদেরকেও নির্বাচন ঘোষণা করতে হবে, বিভিন্ন বৈঠক করবেন, মিড অফ দ্য মার্চের মধ্যে ঘোষণা করতে হবে, নালে এখানে সরকারের একটা টেনিওর শেষ হয়ে যাওয়ার চান্স। মানে সবটাই এখন পশ্চিমবাংলায় এই পরিস্থিতি। কি বলবেন, তাহলে কি আস্তে আস্তে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? এবং এখানে আমি একটু জুড়ে দিই, এই যে রাজ্যপাল, তিনিও কিন্তু ঠিক নির্বাচনের আগে উনি হঠাৎ করে কিছু না জানিয়েই পদত্যাগ করলেন এবং পদত্যাগের ঠিক কারণও এখনো পর্যন্ত সুস্পষ্ট নয়। সেই জায়গায় দাঁড়িয়ে যিনি নতুন দায়িত্ব নিয়ে এলেন রাজ্যপাল হয়ে, তারও যে ব্যাকগ্রাউন্ড, তিনি আইপিএস স্তরে ছিলেন, তিনি ইন্টেলিজেন্সে কাজ করেছেন, কি বলবেন সবটা দেখে আপনার মতামত কি? রাষ্ট্রপতি শাসন, দেখো, যে যখন থেকে এসআইআর ঘোষণা হয়েছে তখন থেকে ভারতবর্ষে বহু রাজ্যেই এরকম হচ্ছে, এখনো 12টা রাজ্যে চলছে। প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গেই এত গণ্ডগোল কেন? এই যে এসআইআর প্রক্রিয়াটা দেখো হয়েছে কাদের মাধ্যমে? বিএলও, বিএলএ এই স্তরে কাজটা হয়েছে, প্রাথমিক কাজগুলো। এরা কারা? এরা কি নির্বাচন কমিশনের সরাসরি? নির্বাচন কমিশনের তো সেই অর্থে স্টাফ খুব কম, খুব লিমিটেড একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তারা কাজ করে। তারা যে রাজ্যে হয় এসআইআর, সেই রাজ্যের সরকারের ওপর ডিপেন্ড করে করে। এখন এই যে আজকে 158 লক্ষ বাদ গেছেই, ধরেই নেওয়া যায় যে বাদ চলে গেছে, আরও যে 60 লক্ষ যেটা অ্যাডজুডিকেশনে রয়েছে, এর মধ্যে আজকে কত হয়েছে জানি না, গতকাল পর্যন্ত খবর ছিল 6 লক্ষের মতো কাজ হয়েছে না হয়েছে এখনো জানায়নি তারা। এখন ধরো আমি ধরে নিচ্ছি যে এই 60 লক্ষের মধ্যে যদি 10 লক্ষ অ্যাডজুডিকেশনে ঠিকঠাক হলো, ক্লিয়ার হয়ে গেল, 50 লক্ষ হলো না, এর জন্য দায়টা কার? নির্বাচন কমিশনের কি? আর এইগুলো হলোই বা কেন? হলো একটি কারণেই, যে রাজ্য স্তরে গণ্ডগোলটা হয়েছে। বিএলওরা ভুল করেছেন, বানান ভুল করে থাকতে পারেন, নাম ভুল করে থাকতে পারেন, বাবার নাম ভুল করতে পারেন, এই গণ্ডগোলগুলো একটা হয়েছে। আরও একটা খুব বড় গণ্ডগোল হয়েছে, যেটার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই দায়ী করা যায়। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এই জিনিসগুলোকে ঠিক করতে গিয়ে সেটা কিন্তু আরও গণ্ডগোল পাকিয়ে গেছে। চ্যাটার্জিটা চাটুর্যে, মুখার্জিটা মুখুজ্জে, এইসব বিভিন্ন রকম উল্টোপাল্টা হয়েছে। সেটা হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের ক্ষেত্রেই হয়েছে। এখন এরা রেকটিফিকেশান কীভাবে করবেন, কতটা করবেন, কোন পদ্ধতিতে করছেন, এত ডিটেল তো আমরা বলতে পারবো না। কিন্তু এটা ঘটনা যে প্রাথমিক ভুল, যে কোনো চাপের মুখে বিএলওরা ভুলটা করেছেন, হয় ইচ্ছাকৃতভাবে করেছেন, নাহলে না জেনে করেছেন, অথবা চাপের মুখে করেছেন। এই রকম কেস কিন্তু প্রচুর হয়েছে, এটা ঘটনা। এবং অজস্র ভিডিও আমরা দেখেছি, অজস্র অডিও রেকর্ডিং এসছে, যেখানে পরিষ্কারভাবে বিএলওদের বলা হচ্ছে, কোনো একটি দলের রাজনৈতিক নেতাদের তরফ থেকে সরাসরি শাসানো হচ্ছে যে এটা কেন করেছো, যা বলেছি সেটা করবে। এই জিনিস তো হয়েছে, ওটা অস্বীকার করার কোনো কারণ নেই। সুতরাং তার যথেষ্ট প্রমাণও রয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকুই বলতে পারি যে যা হচ্ছে সেটা খুব একটা অভিপ্রেত ছিল না, এটা হওয়ার কথা না। অন্য সব রাজ্যে সব কিছু ঠিক হয়ে গেল, আমার রাজ্যে কেন ঠিক হবে না? দিনের পর দিন একটা বিএলওদের নাম করে নন বিএলওরা দিনের পর দিন সিইও অফিসের সামনে বিক্ষোভ করে গেছেন। চূড়ান্ত বিক্ষোভ, নোংরা বিক্ষোভ বলা যেতে পারে। এবং শুধু তাই নয়, সেখানে পুলিশ একটা দর্শকের মতো দাঁড়িয়ে আছে, আর এরা ভাঙচুর করছে, এরা গাড়ির কাঁচের ওপর আঘাত করছে, এসব চলেছে। একটা সময় তো
মানে সিইও অফিস এখানে পাল্টাতে হবে, এরকম একটা হেউ উঠে গিয়েছিল। তো এগুলো চলছে। আবার আজকে থেকে শাসক দলের তাদের অবস্থান শুরু হয়ে গেছে, গতকাল বামপন্থীরা অবস্থান করেছে। তো এই যদি চলতে থাকে তাহলে ভোটটা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে এই যে দুটো ডেভেলপমেন্টের কথা তুমি বললে, যখন অ্যাডজুডিকেশনের কাজ চলছে সেই সময় রাজ্যপাল বদলে গেল রাতারাতি, আচমকা, বিস্ময়করভাবে, কেউ জানতে পারলো না, কেউ বুঝতে পারলো না। এটা নিয়ে সরকার চেঁচামেচি করছে আমাদের সঙ্গে, কেন আলোচনা করা হয়নি ইত্যাদি। দেখো, সংবিধানে কিন্তু কোথাও বলা নেই যে রাজ্যপাল কাকে করা হবে সেটা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হবে, কোথাও লেখা নেই। একটা প্রথা চলে এসছে, কার্সি সেন্স, যে এটা জানানো দরকার যে অমুককে আমরা রাজ্যপাল হিসেবে পাঠাচ্ছি, সৌজন্যের খাতিরে করা। সেখানে রাজ্য সরকার বলতে পারে যে আপনারা অন্য কাউকে সিলেক্ট করতে পারতেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু কোনো বাধ্যবাধকতা আইনত নেই। 155 ধারাতে এটা আছে পরিষ্কারভাবে যে কেন্দ্রীয় সরকার ঠিক করবে, মানে রাষ্ট্রপতির মাধ্যমে, যে কে আসবে, রাষ্ট্রপতি ঠিক করবে, প্র্যাকটিক্যালি রাষ্ট্রপতি ঠিক করবেন। কিন্তু রাষ্ট্রপতি তো নিজে কিছু ঠিক করেন না, সবই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে করেন। কিন্তু যিনি এসছেন, এর আগেও 2-4 বার এরকম ঘটনা ঘটেছে, এ থেকে বোঝা যায় যে রাজ্যের যে সার্বিক পরিস্থিতি, এই যে মানে বিশৃঙ্খলা নানা ধরনের, শুধু মানে মারামারি, কাটাকাটি, রেপ ইত্যাদি এই ঘটনাগুলোই নয়, শিক্ষার আজকে কী অবস্থা, স্বাস্থ্যের আজকে কী অবস্থা, এই যে প্রতিদিন ডাউনগ্রেডেশন হচ্ছে রাজ্যের, সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো একটা দায়িত্ব থেকে যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা দায়িত্ব থেকে যায়। এই প্রসেসটা যেটা চলছে, এই প্রসেসটা যদি শেষ না হয়, এসআইআর প্রসেসের কথা বলছি, তাহলে কি হবে? তাহলে অবধারিত রাষ্ট্রপতি শাসন হবে। এবং যা পরিস্থিতি হয়েছে তাতে এই সময়ের মধ্যে গোটা প্রসেসটাকে শেষ করা খুবই শক্ত ব্যাপার। আবার এটাও ঘটনা যে কিছু মানুষকে বাইরে রেখে তুমি ভোট করতে পারবে না। ভোট করতে গেলে সকলকে হয় ভোটাধিকার দিতে হবে, ভুলভাল থাকলে ভোটাধিকার কাটতে হবে। কিন্তু সেই ভুলভালগুলোকে সংশোধন করার জন্য যে সময়টা লাগে, সেই সময়টাও তো খুব সীমিত। সময়টা নেই। তাহলে কি করতে হবে? তাহলে আপাতত ভোটিং প্রসেসটা হেল্ড আপ করতে হবে। হেল্ড আপ করতে গেলে একটাই পদ্ধতি, রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন মানে এখানে রাজ্যপালের শাসন। রাজ্য স্তরে রাজ্যপাল, তিনি সর্বেসর্বা হবেন এবং তিনি রাষ্ট্রপতির পরামর্শ অনুসারে তিনি কাজ করবেন এখানে। তা আমার তো মনে হয় যে যারা আজকে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান এইসব করে গোটা ঘটনাটার একটা ফয়দা তোলার চেষ্টা করছে, কারণ অতীতেও দেখা গেছে আমাদের এখানে 1969-এ, তুমি হয়তো তখনও জন্মাওনি, আমি জানি না, তো 1969-এ যখন ওই যুক্তফ্রন্ট সরকার পড়ে গেল, 1967-এ যখন যুক্তফ্রন্ট সরকার পড়ে গেল, তারপর 69-এ, সেই সময় আমাদের এখানে রাজ্যপাল ছিলেন ধর্মপাল। হ্যাঁ, তিনি কিন্তু না, ধর্মপাল না, ধরমবীরা, তিনি কিন্তু ওই অনেক অন্যায় করেছিলেন, এটাও ঘটনা করে কিন্তু এইখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছিলেন। তারপরে কিন্তু কংগ্রেস আর কখনো ফিরতে পারেনি। মানে যেটা ফিরেছিল 72-তে, সেটা হচ্ছে অনেকটা গায়ের জোরে রিগিং করে তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু মানুষের ভোটে আর কখনো পশ্চিমবঙ্গে তারা ইলেক্টেড হয়নি। এইটা একটা মানুষের মধ্যে কাজ করে যে রাষ্ট্রপতি শাসন করে নিয়ে ভোটে যেটা সরকারকে ফেলে দেওয়ার একটা চক্রান্ত হিসেবে মানুষ মনে করত। হ্যাঁ, যদি সেটাই হয়ে থাকে সুজিত দা, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তো অ্যাডভান্টেজ, কারণ তাহলে তৃণমূল সরকার তো এটাই বোঝাবে বা এই পদক্ষেপেই যাবে যে আমার সিটিং একটা সরকারকে ফেলে দিয়ে দেখুন একটা ইমোশনাল গ্রাউন্ড তৈরি করে বাংলার মানুষের কাছেও তো প্রেজেন্ট করতে পারে। এখন তো সেটাই তো হচ্ছে। এই যে অবস্থান বিক্ষোভ, এই যে প্রতিদিন হাজার রকম নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানে খুব মানে ন্যাক্কারজনক সমস্ত শব্দ ব্যবহার করা, সেগুলোর কারণ তো একটাই, সেটা হচ্ছে যে এমন একটা জায়গায় গোটা ব্যাপারটাকে ঠেলে নিয়ে এসো যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়। রাষ্ট্রপতি শাসন জারি হলে সহানুভূতির ভোটে ওরা জিততে পারবে, এরকম একটা ভাবনা চিন্তা আছে। কিন্তু আমার যেটা মনে হয়, এই মুহূর্তে পশ্চিমবাংলার যা অবস্থা, তাতে পশ্চিমবাংলার মানুষ
খুব মানে নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছেন, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, কিন্তু যেটা পাচ্ছেন তারা, তারপরেও কিন্তু বেশ একটা বড় সংখ্যক মানুষ যারা আছেন যারা এই সুযোগ সুবিধা পাচ্ছেন না বা নিচ্ছেন না, কারণ এই প্রকল্পগুলো খুব সিস্টেম্যাটিক্যালি হয়নি। গরিব মানুষের জন্য যেটা পাওয়ার কথা সেটা বড় লোকরাও পাচ্ছে। আমি কথার কথা বলছি, লক্ষ্মীর ভাণ্ডার কাদের জন্য করা উচিত ছিল? অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ, তিনি আমাদের রাজ্যে এসে বলেছিলেন যে গরিব মানুষের হাতে টাকা দিতে হবে, গরিব মানুষের হাতে টাকা থাকলে অর্থনৈতিক উন্নতি হয়। তা সেইটা দেখতে গিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডার কাদের দেয়া হলো? আমি আমার পাড়াতেই দেখাতে পারি, যারা দুবেলা এসইউভি চড়ে বেড়ায় তারাও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে। আবার আমার বাড়িতে যে রান্না করে, যে ঘরদোর মোছে, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমি বলবো ব্যক্তিগতভাবে আমার বাড়িতে কেউ নেয় না, আমরা কোনো সরকারের কোনো প্রকল্পের টাকা নিই না। এখন প্রসঙ্গটা হলো এটাই যে গরিব মানুষের জন্য যদি কোনো স্কিম হয় সেটা গরিবদের দাও, 1500 জায়গায় 15,000 দাও, কোনো অসুবিধে নেই, কিন্তু 1500 টাকা দিয়ে তুমি কোন প্রকল্পটাকে উন্নয়ন বলে চালাতে চাইছো? সেটা কি উন্নয়ন নাকি ঘুষ, ভোট কেনার একটা প্রচেষ্টা? এটাও তো হতে পারে। মানে যুবসাথী যেটা করলো, যুবকদেরকে দেবে 1500 টাকা করে। 84 লক্ষকে কোনো সমীক্ষা হয়েছে? এই 84 লক্ষ কারা? যুবক মানেই বেকার এমন তো নয়। এই 84 লক্ষের কেউ হয়তো কিছু না কিছু রোজগার করে, কেউ হয়তো একটা দোকান দিয়ে রেখেছে, কেউ একটা চায়ের দোকান করেছে, কেউ একটা ছোটোখাটো কোনো অ্যাপ্রেন্টিসের কাজ করে, এরকম তো পাওয়া যাবে। 84 লক্ষ যে যুবক যারা আজকে নাম লেখালো খাতায়, তাদের এই যে যুবসাথী নামে যে যুবসাথী, তো হ্যাঁ, যে টাকাটা দেয়া হবে সেইটা মানে হরে ঘরে আমিও পেতে পারতাম। মানে আমি বয়স সীমা আছে 18 থেকে 40 এবং স্কুল মাধ্যমিক পাস হতে হবে, তাই তো আমার ছেলেও নিতে পারতো। আমার বাড়ির বসে থাকা ছেলেপুলেরা তো পেতে পারতো, তো নেয়নি তো কেউ। এখন প্রশ্ন হচ্ছে এইটাই যে কে চাকরি করেও পাচ্ছে ভাতা, যেমন কেউ গাড়ি চড়েও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যেমন কেউ চাকরি করেও ভাতাটা পাবে, কিন্তু কারণ কোনো সমীক্ষা করে কিছু হয় না। তা যে প্রসঙ্গে কথাগুলো এলো সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না, দেখো এটা তো পরিস্থিতির উপর নির্ভর করবে, কিন্তু গতি প্রকৃতি দেখে যা মনে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসনের দিকেই যাচ্ছে। এইবারে কথা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন জারি হলে কি হবে? সরকার তো চলে যাবে, রাষ্ট্রপতি শাসন এলে সরকার চলে যাবে, এবং সেই রকম সময়ই রাষ্ট্রপতি শাসন জারি হবে যখন সরকারের আর ফিরে আসার সময় থাকবে না। এইবারে তাকে আবার নতুন করে ভোটে জিতে আসতে হবে। ভোটটা কবে হবে? অন্তত 6 মাস রাষ্ট্রপতি শাসন থাকবে, দরকারে আপ টু 3 ইয়ার্স, 3 বছর পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করে রাখা যায়, রিনিউ করতে হয়। এখন যদি এই পরিস্থিতি হয় তাহলে তো গোটা ব্যাপারটাই রাষ্ট্রপতি শাসনের অধীনে চলে গেলে তখন কিন্তু ভোট হবে, ভোটটাও হবে কিন্তু রাষ্ট্রপতি শাসনের মধ্যে, অর্থাৎ রাষ্ট্রপতি পরিচালিত ভোট। তাহলে রাষ্ট্রপতি পরিচালিত ভোট হলে এখানে তৃণমূল কংগ্রেসের কতটা ফায়দা, আর বিরোধী দল এখন যে আছে বিজেপি, তারই বা কতটা ফায়দা? এইটা আমি ওইভাবে বলছি না, রাজনৈতিক ফায়দা কি, কোন পার্টি কিভাবে লুটবে সেটা তো সেই সময় বোঝা যাবে, কিন্তু একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আমার পশ্চিমবঙ্গের একটা খুব বড় সংখ্যক মানুষ যারা এতদিন অশান্তির জন্য ভোট দিতে পারত না, ছাপ্পা রিগিং এইসবের জন্য ভোট দিতে পারতো না, এটা আজকের কথা বলছি না, মানে এই সরকারের আমলের কথা শুধু বলছি না, তার আগে অতীতে বামফ্রন্ট সরকারের কথাও বলছি, কারণ সেই সময় তো আমরা মানে চুটিয়ে সাংবাদিকতা করছি, আমাদের চোখে তো সব কিছু ধরা আছে ক্যামেরার, মানে ওই তোমাদের ক্যামেরা না, আমাদের মস্তিষ্কের ক্যামেরায় সব প্রত্যেকটা ছবি ধরা আছে। সুতরাং সেটা যে কি ভয়ঙ্কর ব্যাপার ছিল আমরা দেখেছি, তারপরে আবার গত 15 বছরে অনেক কিছু দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমরা মানুষ যদি শান্তিতে ভোট দিতে চায়, মানুষ তো শান্তি চায়, সুতরাং শান্তিতে ভোট দিতে পারলে মানুষের ভোটটা যাবে, যে কোনো দলের পক্ষেই যাবে, কিন্তু সেটাই হবে অ্যাকচুয়াল ভোট। এখন যদি তৃণমূল কংগ্রেস পায় ভোট, তৃণমূল কংগ্রেস সরকার গড়বে, অসুবিধা কিছু নেই,
কেউ বলতে পারবে না রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, অশান্তি হয়েছে, ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, কেউ বলতে পারবে না। বিজেপি যদি সেই সুযোগের ক্ষমতায় আসতে পারে, আসবে, এইটা নিয়ে বলার কিছু নেই, কে আসবে না আসবে। কিন্তু সাধারণত দেখা যায় যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যে দলের ওপর তৈরি হয় তারা আর ফেরত আসতে পারে না রাষ্ট্রপতি শাসন জারি হয়, কারণ তাদের বিরুদ্ধে মানুষ অলরেডি নেগেটিভ মাইন্ডেড হয়ে যায়। এই নেগেটিভ মাইন্ডেড ভোটারদের ভয় দেখিয়ে এতদিন ভোটটা করা হয়েছে। তো সেই ভোটটা তো পজিটিভ হয়ে যদি এসে যায় তাহলে সুযোগটা বেশি থাকে ডেফিনেটলি বিরোধী দলের পক্ষে। কিন্তু বাংলা একটু অন্যরকমভাবে রাজনৈতিক সচেতন, বাংলা একটু রাজনীতি সচেতন ইন দি সেন্স আমি বলছি, আমরা খুব সহজ ভাষায় বলি যে আমরা রাতে শুতে যাই রাজনীতির বালিশ মাথায় দিয়ে, আর সকালবেলা চা খেতে খেতে শুরু হয় রাজনীতি। সকালবেলা চা ব্রেকফাস্ট করি রাজনীতি দিয়ে, লাঞ্চ করি, ডিনার করি, সব রাজনীতি দিয়ে, আবার রাতে ঘুমোতে যাই রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে। সুতরাং পশ্চিমবাংলার রাজনীতিটা অন্য রাজ্যের সঙ্গে মিলবে না, পরিষ্কার কথা মিলবে না। সুতরাং কে ক্ষমতায় আসবে রাষ্ট্রপতি শাসন জারি হলে, আবার রাষ্ট্রপতি শাসন জারি হলো না ধরো তারপরেও কে ক্ষমতায় আসবে, সেটা কিন্তু এখন বলা খুব শক্ত, মানে এইভাবে বলা যাবে না। কিন্তু একটা কোনো ঘটনা তো ঘটবে, এটা পরিষ্কার। মানে আপনার ইঙ্গিত মোটামুটি যা পরিস্থিতি বাংলায় সেটা রাষ্ট্রপতি শাসনের সেই দিকেই দিকে এগোচ্ছে। যাচ্ছে, তার মধ্যে নতুন কিছু ঘটনা ডেভেলপমেন্ট হতেই পারে, এখনো পর্যন্ত কিন্তু সেই দিকেই যাচ্ছে এবং সেটা মনে হচ্ছে অবধারিত, কিছু করা যাবে না। অসংখ্য ধন্যবাদ সুজিত দা, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। হ্যাঁ, নমস্কার। ধন্যবাদ তোমাকেও। হ্যাঁ, নমস্কার। আর তোমাদের চ্যানেল ভালো চলুক এটাই আশা করি। ঠিক আছে, ভালো থেকো।